হ্যালো, পিডিএফ দেখা যাচ্ছে আর ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। একটু আমাকে মেসেজ করে জানাবেন। হ্যালো, ওকে, ঠিক আছে। তো আজকে আমরা ভারতের নদ নদী এই অধ্যায়টা আলোচনা করব ডিটেলে। ভারতের ভূপ্রকৃতি আমরা আলোচনা করেছি, তারপরে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভারতের নদ নদী। তো ভারত নদীমাতৃক দেশ, এটা আমরা জানি। ভারতে প্রচুর নদ নদী রয়েছে এবং এত সংখ্যার কারণে আমরা মূলত দুটো ভাগে আলোচনা করব, উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী। তো সবার আগে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা ম্যাপটা খুব ভালো করে স্টাডি করব এবং আপনাদের প্রত্যেককে বলার যে ম্যাপ নিজে হাতে একটু ড্র করে নেবেন। শুধু দেখলে কিন্তু হবে না। খুব ভালো করে যদি নিজে হাতে এটা তৈরি করে নিতে পারেন তাহলে সেটা সব থেকে ভালো হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তর ভারতে একেবারে সুদূর উত্তরে হিমালয় পর্বতের পার্শ্ববর্তী অঞ্চলে এখানে সিন্ধু মানস সরোবরের কাছে সিনখাবাব হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে, তারপর সেটা ভারতে প্রবেশ করেছে। বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পর সেটা পাকিস্তানে গেছে। আচ্ছা, এখানে শায়ক এসে মিলিত হয়েছে। এগুলো জেনে রাখাটা কেন প্রয়োজন? কারণ অনেক সময় দেখবেন নদীর সিকোয়েন্স জিজ্ঞাসা করা হয়, উত্তর থেকে দক্ষিণে অবস্থান জিজ্ঞাসা করা হয়, সাজাতে দেওয়া হয় যে এই উপর থেকে উত্তর থেকে দক্ষিণে নদী পরপর পরপর সাজাতে। তো এদের অবস্থান না জানলে আমাদের পক্ষে সেটা কিন্তু সম্ভব হবে না। তো ওপরে রয়েছে দেখুন শায়ক, আর গিলগিট এটা এসে মিলিত হয়েছে তারপরে, তারপর সেটা ধীরে ধীরে পাকিস্তানে প্রবেশ করেছে সিন্ধু। আর সিন্ধুর যে উপনদীগুলো রয়েছে তারপরে দেখুন পরপর পরপর উপনদীগুলো কিন্তু রয়েছে। পরপর রয়েছে। তো সিন্ধুর পরে এখানে ঝিলাম, ঝিলাম, তারপর চেনাব, ঝিলাম, চেনাব। ঝিলামটাকে আমরা বিতস্তা বলি, চেনাবটাকে আমরা চন্দ্রভাগা বলি। তারপরে রয়েছে রাভি বা ইরাবতী, তারপর বিপাশা, বিয়াস, তারপর রয়েছে সুতলেজ বা শতদ্রু। ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলেজ, এই যে উত্তর থেকে দক্ষিণে পরপর নদীগুলো রয়েছে, এই সিকোয়েন্সটাও মনে রাখতে হবে, কারণ এখানেও সেই একইভাবে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবং অবস্থান। দেখুন, যদি এটাকে ডিটেল ম্যাপ যদি আমরা করতে পারি, ডিটেল ম্যাপ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের মনে রাখাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা ঝিলাম টা ড্র করলাম, তার উৎপত্তিটা এখানে ভেরিনাগ, ভেরিনাগ প্রস্রবণ দিয়ে আমরা এটা শুরু করলাম, ভেরিনাগ প্রস্রবণ। তারপরে এই যে ঝিলাম, ঝিলাম কিন্তু শ্রীনগরের উপর দিয়ে গিয়েছে, শ্রীনগরের উপর দিয়ে গিয়েছে। তারপরে উলার লেক, উলার, উলার হচ্ছে ভারতের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ। এগুলো সবই কিন্তু ঝিলামের ওপর দিয়ে গিয়েছে বা ঝিলাম এইগুলোর ওপর দিয়ে গিয়েছে আমরা বলতে পারি। তাহলে তারপর দেখুন এটা আবার পরে গিয়ে চন্দ্রভাগার সাথে মিলিত হয়েছে। চেনাব, চেনাবের উৎপত্তি কোথায় হয়েছে? বড়লাচালা পাস, বড়লাচালা পাস এখানে
চেনাব বা চন্দ্রভাগার উৎপত্তি হয়েছে। এবং এখানে আমরা আরেকটা বিষয় বলতে পারি যে চন্দ্র এবং ভাগা এই দুটো নদী মিলিত হয়ে চন্দ্রভাগা নদীটা তৈরি করেছে। তারপরে রয়েছে রাভি বা ইরাবতী আর বিয়াস বা বিপাশা। এরা দুজন আবার কিন্তু একটাই সোর্স থেকে তৈরি হয়েছে, সেটা হচ্ছে রোটাং। রোটাং বা রোটাং পাস হিমাচল প্রদেশে রোটাং পাস দিয়ে পাশে এটা উৎপত্তি হয়েছে। দুটোই রাভি এবং বিয়াস দুটোই। এবং দেখুন লাহোর, লাহোর এই শহরটা কিন্তু রাভি নদীর তীরে রয়েছে। হলো, এটাও কিন্তু গিয়ে আলটিমেটলি চেনাব বা চন্দ্রভাগাতে গিয়ে কিন্তু মিশেছে। তারপরে দেখুন বিয়াস, এখানে যতগুলো আছে সিন্ধুর উপনদী যতগুলো আছে তার মধ্যে বিয়াস বা বিপাশা কিন্তু সবচেয়ে ছোট। এটাও প্রশ্ন হতে পারে। তারপরে সুতলেজ বা শতদ্রু। শতদ্রু শতদ্রু কিন্তু সিন্ধুর মতোই তিব্বতে কাছে মানস সরোবরের কাছে উৎপত্তি হয়েছে। তারপর সেটা ভারতে প্রবেশ করেছে এবং দীর্ঘ পথ প্রবাহিত হয়ে সেটা কিন্তু মিলিত হয়েছে এখানে পঞ্চনদ। এই যে পাঁচটা নদী এখানে গিয়েছে, পাঞ্জাব, পাঞ্জাব, পাঞ্জাবে গিয়ে মিলিত হয়েছে। পঞ্চনদীর দেশ, সেখান থেকেই পাঞ্জাব নামটা এসেছে। আমরা জানি ভারতেও পাঞ্জাব প্রদেশ রয়েছে, পাকিস্তানেও রয়েছে। এটা দেশভাগের পূর্বে একটা বড় প্রদেশ এটা ছিল। তো এবার আরেকটা প্রশ্ন এখান থেকে হয়, এই যে নদী এগুলো গিয়ে আলটিমেটলি কোথায় গিয়ে মিশেছে? দেখুন এখানে একটা জায়গা রয়েছে, এটা পাকিস্তানি রয়েছে যদিও, সেটা হচ্ছে মিথানকোট। মিথানকোট, মিথানকোট, সেখানে গিয়ে এরা মিলিত হয়েছে। এটাও প্রশ্ন হতে পারে। তাহলে এখানে যত রকম প্রশ্ন হতে পারে, এদের উৎস থেকে শুরু করে কোন কোন শহরের উপর দিয়ে গিয়েছে, এছাড়াও আরো বিভিন্ন রিভার প্রজেক্ট আছে, সেটা আমরা পরে জানবো, আদার্স যে পোর্শন সেখানে আমরা জানবো। তো সেটাও আমরা কিন্তু এখানে নদীর উপরে স্থাপন করে দিতে পারি। ভাকরা নাঙ্গাল প্রকল্প, বিপাশার ক্ষেত্রে, বিয়াসের ক্ষেত্রে পং ড্যাম, এরকম অনেক রকমের প্রশ্ন, অনেক টাইপের আমরা শুধুমাত্র মানচিত্রে, ম্যাপের উপরে কিন্তু ড্র করে মনে রাখতে পারি খুব সহজে। আমাদের অনেক সময় সংক্ষেপ হবে, আমাদের স্মৃতিশক্তি অনেক বেশি ভালো কাজ করবে যদি আমরা ম্যাপটা একটু ভালো করে ড্র করে ডিটেল ম্যাপটা আমরা তৈরি করতে পারি, প্রস্তুত করতে পারি। তাহলে এটা হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম বা সিন্ধু অংশগুলো আমরা দেখলাম। এরপরে আরো কিছু বিষয় রয়েছে, সেগুলোতে আমরা পরপর আসবো। তার আগে ওভারঅল ম্যাপটা আমরা খুব ভালো করে স্টাডি করে নেব। দেখুন এখানে মানস সরোবরের কাছে আর একটা গুরুত্বপূর্ণ নদী উৎপত্তি হয়েছে, সংপো, যেটা আমরা ব্রহ্মপুত্র বলি ভারতে, সেটাই তিব্বতে যখন প্রবাহিত হয়েছে তার নাম হচ্ছে সংপো। এবার এটার অনেকগুলো নাম আছে, ব্রহ্মপুত্রর অনেকগুলো নাম আছে। তিব্বতে এটা সংপো, উৎপত্তির সময় দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। তারপরে এটা কিন্তু ধীরে ধীরে ইয়াং ইয়াপ পাস দিয়ে ভারতে প্রবেশ করেছে। এবং ভারতে যখন প্রবেশ করেছে প্রথমেই কিন্তু এর নাম ব্রহ্মপুত্র নয়, প্রথমে এর নাম হচ্ছে দিহং। দিহং,
অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের নাম হচ্ছে দিহং, তখন এটা ব্রহ্মপুত্র নয়। এর সাথে এসে মিলেছে দিবং, তারপরে এসে মিলেছে লোহিত, আসাম উপত্যকায় পড়েছে। যেই মাত্র আসাম উপত্যকায় পড়েছে তখন থেকে এর নাম হয়েছে ব্রহ্মপুত্র। আমরা একেবারে ম্যাপটা যদি এখানে ডিটেলে খুব ভালো করে দেখি আমরা বুঝতে পারবো এটা কিন্তু এখানে রয়েছে। এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, তো এভাবেই ম্যাপটা একটু স্টাডি করে নেবেন, তাহলে এটা আরো স্পষ্ট হয়ে মনে রাখবে। কারণ আমরা আমরা বিমূর্ত জিনিস খুব একটা সহজে মনে রাখতে পারি না। যখন সেটা আমাদের কাছে মূর্ত হয়, আমরা সেটা চাক্ষুষ দেখতে পারি, অনুভব করতে পারি, তখনই কিন্তু সেটা আমাদের মনে গেঁথে যায়। সুতরাং ম্যাপটা ড্র করে এটা মনে রাখবেন, সব থেকে সহজ পদ্ধতি। আচ্ছা, তাহলে আসাম উপত্যকায় পড়া মাত্র আমরা এটাকে বলছি ব্রহ্মপুত্র। তারপরে দেখুন ডান দিকে সুবনশিরি, কামেং, মানুষ, তিস্তা এগুলো এসে মিশেছে। বাম দিকে এই যে দিবং, লোহিত, এখানে ধানসিঁড়ি এগুলো এসে মিলেছে। তারপর এটা বাংলাদেশে প্রবেশ করেছে, বাংলাদেশের নাম হচ্ছে যমুনা। যমুনা। তো এই এই হচ্ছে পুরো ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। এরপর আমরা দেখব এখানে গঙ্গা, গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা থেকে তৈরি হচ্ছে, এবং তারপর সেটা অলকানন্দার সাথে মিলিত হয়েছে। যখন তৈরি হলো তখন নাম কিন্তু গঙ্গা নয়, তখন নাম ভাগীরথী। ভাগীরথী অলকানন্দা এসে যখন মিলছে তখন তার নাম হচ্ছে গঙ্গা। আমরা আরো ডিটেলে পড়বো, অনেকগুলো সঙ্গম এখানে আছে, প্রত্যেকটা থেকে প্রশ্ন হয়, প্রত্যেকটা আমরা ধীরে ধীরে জানবো। তারপর এসে মিলেছে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি পরপর বাম তীরে, ডান তীরে যমুনা। যমুনার আবার কয়টা উপনদী আছে, চম্বল, সিন্ধ, বেতোয়া, এইগুলো। তারপর ডান তীরে দুটো গুরুত্বপূর্ণ, এখানে সোন, সোন এসে মিলেছে গঙ্গাতে, আর এদিকে দামোদর ভাগ হয়ে যাওয়ার পর এদিকে দামোদর, অজয়, অনেকগুলো পরপর ময়ূরাক্ষী এসে মিলেছে। তাহলে এই হচ্ছে তিনটে বড় রিভার সিস্টেমের পোর্শন, রিভার সিস্টেমের অংশ। এবার আমরা এগুলো পরপর ডিটেলে আলোচনা করব। প্রথমে হচ্ছে সিন্ধু, ইন্দাস রিভার সিস্টেম, সিন্ধু। সিন্ধুর মোট দৈর্ঘ্য যদিও 2880 কিলোমিটার, কিন্তু ভারতে মাত্র 709 কিলোমিটারই এটা প্রবাহিত। এখানে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, সিন্ধুর এই প্রবাহটা ভারতে মাত্র 709 কিলোমিটার। তো তিব্বতে মানস সরোবরের কাছে 100 কিলোমিটার উত্তরে সিন খাবাব, এই হিমবাহটা থেকে সিন্ধু উৎপত্তি হয়েছে, সিন খাবাব। এবার দেখুন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দোয়াব। কোন দোয়াবটাকে কি বলা হয়? দোয়াব কাকে বলে? দুটো নদীর মধ্যবর্তী স্থানে যে উর্বর পলিযুক্ত অঞ্চল তাকে বলা হয় দোয়াব। এখন এই যে দুটো নদীর মধ্যবর্তী অংশ, সিন্ধুর অনেকগুলো উপনদী আছে, তাদের মধ্যেকার অংশ, উর্বর অংশ রয়েছে, এক একটা এক একটা দোয়াব। তো বিপাশা এবং
শতদ্রু, বিপাশা এবং শতদ্রু, এর মাঝে রয়েছে বিস্ত দোয়াব। বিস্ত, ইরাবতী এবং বিপাশা এই দুটোর মধ্যে রয়েছে বারি দোয়াব। বারি দোয়াব। চন্দ্রভাগা এবং ইরাবতী এর মধ্যে রয়েছে রেচনা দোয়াব। রেচনা। ঝিলাম এবং চন্দ্রভাগার মধ্যে রয়েছে ছাজ। আর সিন্ধু এবং ঝিলাম এর মধ্যে রয়েছে সিন্ধ সাগর দোয়াব। তাহলে এই পাঁচটা দোয়াব অঞ্চল এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং কোন দুটো নদীর মাঝে কোন দুটো দোয়াব রয়েছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে নদী, তার মধ্যবর্তী দোয়াব অঞ্চলগুলো জানছি। আচ্ছা, এখানে কিছু বুঝতে অসুবিধা থাকলে জানাবেন, আবার একটু মেসেজ করে দেবেন যে জায়গাটা ক্লিয়ার কিনা, বোঝা গেল কিনা, একটু মেসেজ করে আমাকে জানাবেন। হ্যালো, শোনা যাচ্ছে? বুঝতে পারছেন? আমি যতটুকু যা বলছি বুঝতে পারছেন কি, একটু জানাবেন। বেশ। তো এখানে আমরা এক একটা অংশ দেখলাম। তো সিন্ধুর যে গতিপথ সেটা আমরা অলরেডি মানচিত্রে দেখেছি। জম্মু কাশ্মীর রাজ্যের উপর দিয়ে প্রবাহিত, বর্তমানে যদিও এটা লাদাখ। তো পাকিস্তানে উপর দিয়ে যাওয়ার পর এটা আরব সাগরে গিয়ে পড়েছে, আমরা জানি। সিন্ধুর যে উপনদীগুলো বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু, এগুলো ইম্পর্টেন্ট। গঙ্গার ক্ষেত্রে গঙ্গার এখানে অ্যাকচুয়ালি 25-25 কিলোমিটার, এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। গঙ্গার যে দৈর্ঘ্য আমরা 25-25 কিলোমিটার এটাই বলবো। তো গঙ্গার উচ্চগতি ভাগীরথী, অলকানন্দা, মান্দাকিনী এগুলো মেলার পরে গঙ্গা নামে পরিচিত হয়েছে। এখানে আমরা আবারও ম্যাপটা খুব ভালো করে স্টাডি করব। দেখুন, গঙ্গা রিভার সিস্টেম যেটা আমি ওখানে ড্রয়িং দেখালাম, হ্যান্ড রিটেন, সেটাই এখানে রয়েছে, আর একটু ডিটেলে রয়েছে। তো যতটা সম্ভব এখানে পারবেন কোনটা ডান তীর, কোনটা বাম তীর, পরপর খুব সুন্দর মনে রাখবেন। দেখো, যেমন দেখুন সোনের ক্ষেত্রে এটা উপর দিকে গেছে, এটাকে আমরা কিছুটা উত্তর বাহিনী নদী বলতে পারি।
তাই তো? এটা আমরা উত্তরবাহিনী নদী বলতে পারি। তো তবে আবার সোনেরও কিন্তু কি আবার উপনদী রয়েছে, এগুলো থেকে প্রশ্ন হয়। রিহান্দ, রিহান্দ একটা খুব গুরুত্বপূর্ণ নদী, কারণ রিহান্দ নদীর ওপর কিন্তু রিহান্দ ড্যাম রয়েছে। কোয়েল, কোয়েল এটাও খুব গুরুত্বপূর্ণ একটা নদী, সোনের উপনদী। সোনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোন এবং নর্মদা দুটোই অমরকন্টক থেকে উৎপন্ন হয়েছে, কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালীর অন্তর্গত। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে পরপর ডান তীর বাম তীর কোনগুলো কোথায় কি রয়েছে সেগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এই ম্যাপটা আমরা একটু স্টাডি করব, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাপ। দেখুন, গঙ্গা এখানে উৎপত্তি গঙ্গোত্রী থেকে হয়েছে, গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়েছে ভাগীরথী। তারপর এখানে কেদারনাথ থেকে মান্দাকিনী এসে মিশেছে কোথায়? রুদ্রপ্রয়াগ, মান্দাকিনী। আচ্ছা, এটা বদ্রীনাথ থেকে এখানে বেরোচ্ছে কে? অলকানন্দা। গঙ্গোত্রী থেকে গঙ্গা, বদ্রীনাথ থেকে অলকানন্দা। তো গঙ্গোত্রী, বদ্রীনাথ এই দুটো সোর্স মনে রাখবেন। অলকানন্দাও খুব গুরুত্বপূর্ণ নদী। তো এরা কোন কোন প্রয়াগে কোথায় কি নাম হয়েছে সেটা কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বদ্রীনাথ থেকে কিছু দূর যাওয়ার পরেই ধৌলি গঙ্গা এসে মিশেছে অলকানন্দার সাথে। ধৌলি গঙ্গা, এটার নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ, যেখানে ধৌলি গঙ্গা এবং অলকানন্দা মিশেছে। এটা হলো অলকানন্দার সাথে নান্দাকিনী এসে মিলেছে নন্দ প্রয়াগে। নন্দ প্রয়াগ, তাহলে নান্দাকিনী নন্দপ্রয়াগ, এটা মনে রাখা সহজ। নান্দাকিনী নন্দপ্রয়াগ। পিন্ডার গঙ্গা, পিন্ডার গঙ্গা অলকানন্দার সাথে এসে মিলেছে কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। পিন্ডার গঙ্গা কর্ণপ্রয়াগ। মান্দাকিনী যখন এসে মিলেছে অলকানন্দার সাথে তখন তাকে বলা হচ্ছে রুদ্র প্রয়াগ। তাহলে এই যে প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন এখান থেকে কিন্তু হয়। এবার দেব প্রয়াগ, অলকানন্দার সাথে এতগুলো নদী যখন এসে মিলছে, প্রত্যেকটার একটা একটা প্রয়াগের নাম, এবং আলটিমেটলি অলকানন্দা যখন ভাগীরথীতে মিলছে তখন তাকে বলা হচ্ছে দেবপ্রয়াগ। এবার গঙ্গা যাচ্ছে, যমুনা এসে মিলছে এলাহাবাদ বা প্রয়াগরাজের কাছে, সরস্বতী এসে মিলছে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরেছেন। এটা থেকে কিন্তু প্রশ্ন থাকবে আশা করা যায়, একটু আমাকে মেসেজ করে জানাবেন।
একটু জানাবেন এই জায়গাটা পরিষ্কার হলো কিনা। বেশ, বুঝতে পেরেছেন তো। যে জায়গাগুলো আমি হাইলাইট করে দিচ্ছি সেটা অবশ্যই কিন্তু পড়বেন। যে জায়গাগুলো আমি বলে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি, প্রশ্ন আসে এইগুলো থেকে, দেখবেন প্রশ্ন কিন্তু থাকবে। তো আলাদা করে যেহেতু এগুলো ম্যাপ, এরপর ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র ওভারঅল বিষয়গুলো আমি বলেছি এখানে, সেগুলোই বলা রয়েছে। আর ডান তীর বাম তীর ধরে পড়বেন, বারবার বলছি উপনদীগুলো কিন্তু ডান তীর বাম তীর মনে রাখবেন, কোনটা ডান তীরে কোনটা বাম। এখানে এরকম ভাবেই প্রশ্ন হয়, অপশনে থাকবে কোনটা ডান তীর বাম তীর, তো সেটা আলাদা করে না করলে কিন্তু মনে রাখা সম্ভব নয়। তো ডান তীরে সুবর্ণশিরি, কামেং, মানস, সংকোষ এবং তিস্তা। বাম তীরে বুড়িডিহং, দিসাও, কপিলি, ধানসিঁড়ি, এইগুলো। নেক্সট, অন্যান্য যে নদীগুলো, লুনি, সবরমতী, মাহি, এগুলো আমরা একটু দেখে নেব এই জায়গা দিয়ে। আচ্ছা, এটা পরের ম্যাপটাতে আছে। ম্যাপ স্টাডিটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে লুনি, এখানে আরাবল্লী পর্বত থেকে, আরাবল্লী পর্বতের পাশে আনাসাগর হ্রদ থেকে লুনি উৎপন্ন হয়েছে। তারপরে সেটা খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। বিন্ধ্য থেকে মাহি উৎপন্ন হয়েছে, সেটাও খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। মহাকাল বা মৈকাল পর্বত থেকে নর্মদা, যেটা আমি বলছিলাম, সোনও কিন্তু এখান থেকে উৎপত্তি হয়েছে উল্টো দিকে। মহাদেব পর্বত থেকে তাপ্তি, এটাও কিন্তু খাম্বাত উপসাগর। অর্থাৎ খাম্বাত উপসাগরে মোট 4টি বড় বড় নদী গিয়ে পড়েছে। এটা মনে রাখবেন, উইথ সোর্স, কোনটা কোনটা কোন দিকে আছে, কার পরে কোনটা আছে, সিকোয়েন্স পরপর। এটা অবশ্যই মনে রাখবেন, সব সময় সিকোয়েন্স ধরে মনে রাখতে হবে। আর লুনি, আর এদিকে দক্ষিণ ভারতের নদীগুলো আমরা পরপর আসবো। এটা এই অংশটা আমরা দেখে নিলাম, যেটা ম্যাপে আমি বলছিলাম দেখার কথা। লুনি, 450 কিলোমিটার দৈর্ঘ্য, এবং এই যে দুটো উপনদী রয়েছে, শুক্রি এবং জাওয়াই, এগুলো মনে রাখবেন। খুব কমন নয়, একটু আনকমন ধরনের, কিন্তু এগুলোর উপরেও আলাদা করে গুরুত্ব দিতে হবে।
নেক্সট সবরমতী, আরাবল্লী পর্বত, খাম্বাত উপসাগর, এটা আমরা জানলাম। মাহি, বিন্ধ্য, খাম্বাত উপসাগর। এবং এই যে পরপর দক্ষিণ ভারতের যে নদীগুলো, পরপর দক্ষিণ দিকের সেই অংশগুলো, সেটাও আমাদের পরপর ডিটেলে জানতে হবে, পড়তে হবে। সুবর্ণরেখা ছোটনাগপুর মালভূমি থেকে তৈরি হয়েছে, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, বালেশ্বরের কাছে উড়িষ্যার বঙ্গোপসাগর গিয়ে পড়েছে। মহানদী 882 কিলোমিটার, যথেষ্ট গুরুত্বপূর্ণ নদী। সিহাওয়া ছত্তিশগড় থেকে তৈরি হয়েছে, তারপর বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। উপনদী ব্রাহ্মণী, বৈতরণী, শিবনাথ, হাসদেও, মন, অং, জং, তেল, ইব, এইগুলো। গোদাবরী ত্রিম্বক থেকে উৎপন্ন হয়েছে, নাসিক শহরে গিয়ে পড়েছে। গৌতমী, বশিষ্ঠ, বন্তে 3টে শাখায় বিভক্ত হয়েছে, বঙ্গোপসাগরে পড়েছে। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। উপনদী মোস্ট ইম্পর্টেন্ট, পিনগঙ্গা, ওয়ার্ধা, মঞ্জিরা, শবরী, এগুলো আমরা ম্যাপেও দেখব। কৃষ্ণা মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে, বঙ্গোপসাগরে পড়েছে। তুঙ্গভদ্রা, ভীমা, এগুলো এর উপনদী। কাবেরী, কাবেরী কর্ণাটকের ব্রহ্মগিরি থেকে উৎপন্ন হয়েছে, ব্রহ্মগিরি থেকে উৎপন্ন হয়েছে, কর্ণাটক, তামিলনাড়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তিরুচিরাপল্লীর কাছে 2টো শাখায় ভাগ হয়েছে, কাবেরীতে গিয়ে মিশেছে। তো এখানে আমরা ম্যাপে দেখব, এখানেই যে সিহাওয়া থেকে মহানদী উৎপন্ন হয়েছে, বঙ্গোপসাগরে পড়েছে। আর গোদাবরীর একটা বিরাট বড় আমরা এখানে বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী জানি, তো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। পিনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, পিনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, এটা কিন্তু 3টে খুব গুরুত্বপূর্ণ উপনদী। এবং এটা গিয়ে মিশেছে কোথায়? প্রাণহিতা, প্রাণহিতা এটা কিন্তু গোদাবরীর বাম তীরের একটা গুরুত্বপূর্ণ উপনদী। আর এখানে যে ড্যামগুলোর কথা বলছিলাম, শ্রীরাম সাগর প্রজেক্ট গোদাবরীর গুরুত্বপূর্ণ। আবার এখানে গোদাবরীর ডান তীরে মঞ্জিরা আছে, মঞ্জিরার নিজাম সাগর গুরুত্বপূর্ণ। এখানে ইন্দ্রাবতী, শবরী, 2টো গুরুত্বপূর্ণ বাম তীরের উপনদী আছে। আর গৌতমী, বশিষ্ঠ। তাহলে এতগুলো, এগুলো সবই কিন্তু গোদাবরীর উপনদী। কৃষ্ণা মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে, কয়না, ঘাটপ্রভা, মালপ্রভা, তুঙ্গভদ্রা ডান তীরে, বাম তীরে ভীমা, দিন্দি, মুশি, মুনেরু, এগুলো। পেন্না, পেন্নারও গুরুত্বপূর্ণ একটা নদী দক্ষিণ ভারতে। আর একেবারে দক্ষিণে রয়েছে কাবেরী, ব্রহ্মগিরি থেকে তৈরি হয়েছে, বাম তীরে অর্কবতী, হেমাবতী, কাবারি, এগুলো। ডান দিকে কাবানি, বাবানি, অমরাবতী। তাহলে প্রত্যেকটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। আরো অন্য প্রবাহিনী নদী রয়েছে, পেন্নার, পোলার, ভাইগাই, এগুলো সব গুরুত্বপূর্ণ। এবার এইগুলোর এক একটা আমরা জানব। নর্মদা মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে তৈরি হয়েছে। এবং নর্মদার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা কি, যে এটা কিনা গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, গ্রস্থ উপত্যকা মধ্য দিয়ে প্রবাহিত।
খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। ধোঁয়াধার জলপ্রপাত, ধোঁয়াধার জলপ্রপাত সেটা কিন্তু নর্মদা নদীর উপরেই রয়েছে। তাহলে এটা বিন্ধ্য সাতপুরার গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত, এটা ইম্পর্টেন্ট বিষয়, এখান থেকে প্রশ্ন হয়। তাপি, মহাদেব পর্বতের মুলতাইয়ের কাছে তৈরি হয়েছে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাটের মধ্য দিয়ে সাতপুরা অজন্তা পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকা দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে এটা গিয়ে পড়েছে। উপনদী পূর্ণা, গিরনা, পাজরা এগুলো গুরুত্বপূর্ণ। অন্যান্য পশ্চিম বাহিনী নদী, শরাবতী, সরস্বতী, নেত্রবতী, সাবিত্রী, উল্লাস এইগুলো। শরাবতীর ক্ষেত্রে যোগ জলপ্রপাত আমরা জানি। অন্তর্বাহিনী নদী, লুনি অন্তর্বাহিনী নদী, সেটা আমরা জানি। তো এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, কোন নদীটা কোথা থেকে উৎপন্ন হয়েছে, কোথায় গিয়ে পড়েছে এবং এর দৈর্ঘ্য কত, কি কি উপনদী রয়েছে। এটা চার্টের মাধ্যমে মনে রাখাটা অনেক বেশি সহজ। চার্টের মাধ্যমেই আমাদের পড়তে হবে, মনে রাখতে হবে ডিটেলে, এবং যেটা ম্যাপের কথা বললাম সেটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। গোদাবরী ত্রিম্বক পর্বত থেকে উৎপন্ন হয়েছে, দৈর্ঘ্যটা ইম্পর্টেন্ট, প্রায় 1400 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। উপনদী ইরাবতী, প্রাণহিতা, মঞ্জিরা এগুলো আমরা দেখলাম। কাবেরী ব্রহ্মগিরি 805 কিলোমিটার পথ অতিক্রম করেছে। ইরাবতী, ভবানী, চিমুসা এইসবগুলো গুরুত্বপূর্ণ। মহানদী সিহাওয়া উচ্চভূমি থেকে তৈরি হয়েছে, প্রায় 800 কিলোমিটার। দেখুন এখানে নদীর হয়তো সরাসরি দৈর্ঘ্য কত জিজ্ঞাসা করা হবে না, কিন্তু অনেক সময় ছোট থেকে বড় দৈর্ঘ্যের নদী কোনটা সেটা সাজানো দেয়া হতে পারে। তো ওভারঅল একটা আইডিয়া থাকতে হবে যে এটা এতটা দৈর্ঘ্য বা এটা এতটা বড়, এটা এর থেকে ছোট, এটা থেকে বড়। এই ধারণাটা না থাকলে কিন্তু সেই উত্তরটা আমরা করতে পারবো না। সেটার জন্য আমাদেরকে একটু দৈর্ঘ্যগুলো কম বেশি মনে রাখতে হবে। হয়তো 3টে ডিজিটের শেষ ডিজিটটা নাও মনে থাকতে পারে, কিন্তু প্রথম দুটো ডিজিট চেষ্টা করবেন মনে রাখতে। নর্মদা, নর্মদাও কিন্তু যথেষ্ট দীর্ঘ, কিন্তু তাপ্তি মাত্র 725, নর্মদা কিন্তু প্রায় ডাবল, 1300 কিলোমিটার, যথেষ্ট দীর্ঘ নর্মদা, গুরুত্বপূর্ণ একটা নদী। খাম্বাত উপসাগর বা কাম্বে উপসাগরে গিয়ে পড়েছে। ব্রহ্মপুত্র চিমাংদুং হিমবাহ থেকে তৈরি হচ্ছে, 2700 কিলোমিটার দীর্ঘ, প্রায় বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তিস্তা, তোরসা এগুলো গুরুত্বপূর্ণ উপনদী। মানস, কামেং এগুলো আমরা দেখেছি অলরেডি। কৃষ্ণা মহাবালেশ্বর থেকে 1290 কিলোমিটার দীর্ঘ, তুঙ্গভদ্রা ভীমা ঘাট প্রবাহ। সিনখাবাব সিন্ধু 2800 কিলোমিটার, প্রায় আর একটু বেশি, প্রায় এটা প্রায় দেওয়া আছে যেহেতু, মানে রাউন্ড ফিগারের কাছাকাছি দেওয়ার অর্থ এটাই যাতে করে এটা মনে রাখা যায়, সহজে যাতে মনে রাখা যায় সেই কারণে। লুনি, লুনি আনাসাগর থেকে তৈরি হয়েছে, 450 কিলোমিটার দীর্ঘ, কচ্ছের রানে গিয়ে পড়েছে। সুবর্ণরেখা ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে, 477 কিলোমিটার দীর্ঘ, বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। ব্রাহ্মণী, ব্রাহ্মণী বৈতরণীরও গুরুত্বপূর্ণ নদী। ছোটনাগপুর মালভূমিতে তৈরি হয়েছে দুটোই, দুটোই বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এখানে দৈর্ঘ্য নামন রাখলে চলবে, ব্রাহ্মণী বৈতরণী দুটো
উৎপত্তি কোথায় কোথায় পড়েছে সেটা জানতে হবে। ঝিলাম বা পিতস্তা, ভেরিনাগ প্রশ্রবণ 400 কিলোমিটার ভারতে প্রবাহ, চিনাব বা চন্দ্রভাগায় গিয়ে পড়েছে। লিডার, পীরপাঞ্জাল, পোহরু, এগুলো এর উপনদী। তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ ওই ম্যাপটাতে উপনদীগুলো ছিল না, এখানে একটু আমাদের দেখে নিতে হবে। আচ্ছা, ভাইগাই কিন্তু এটা সুদূর দক্ষিণের একটা নদী, পালনা পর্বত থেকে বা পালনি পর্বত থেকে তৈরি হচ্ছে, পক প্রণালীর কাছে গিয়ে পড়েছে। মাহি, বিন্ধ্য পর্বত, কাম্বের সাগর, সবরমতী, আরাবল্লী, খাম্বাত উপসাগর গিয়ে পড়েছে। ওয়াকাল, হরনভ, ওয়াতারাক, এগুলো এর গুরুত্বপূর্ণ উপনদী। কর্ণফুলী, মিজোরাম উৎপন্ন হয়েছে, বঙ্গোপসাগরে পড়েছে। বিপাশা, রুটাং পাশ থেকে শতদ্রুতে গিয়ে পড়েছে। যমুনা, যমুনোত্রী হিমবাহ থেকে, মুশি, মোডক জেলা, কৃষ্ণা, ধানসিঁড়ি, নাগা পাহাড় ব্রহ্মপুত্রতে গিয়ে পড়েছে। ভীমা, পশ্চিমঘাট পর্বত কৃষ্ণাতে গিয়ে পড়েছে। ঘাট প্রভা, শতদ্রু, দামোদর, এগুলো প্রত্যেকটা, ময়ূরাক্ষী, সাঁওতাল পরগনা, ভাগীরথী হুগলিতে দত্তাবাটির কাছে গিয়ে মিলেছে। ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর, কোপাই এর গুরুত্বপূর্ণ উপনদী। তিস্তা, জেমু হিমবাহ ব্রহ্মপুত্র গিয়ে পড়েছে। জলঢাকা, সিকিম ব্রহ্মপুত্রে গিয়ে পড়েছে। তুঙ্গভদ্রা, পশ্চিমঘাট পর্বত 351 কিলোমিটার প্রায়, কৃষ্ণাতে গিয়ে পড়েছে। তো এগুলোর প্রত্যেকটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মনে রাখতে হবে। তো এই যে চার্টের মাধ্যমে প্রত্যেকটা মনে রাখবেন, ম্যাপের মাধ্যমে মনে রাখবেন, এবং বারবার বলছি এই অধ্যায়টা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। ভারত নদী মাতৃক দেশ, নদীর একটা ব্যাপক বড় ভূমিকা কিন্তু আছে ভারতবর্ষের ডেভেলপমেন্টে, উন্নতিতে বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট ওয়ান লাইনার রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। উত্তর এবং দক্ষিণ ভারতের যে জল বিভাজিকা, সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। জল বিভাজিকা মানে কি বলতে পারবেন? জল বিভাজিকা কাকে বলে একটু ছোট করে আমাকে একটু রিপ্লাই দেবেন। জল বিভাজিকা কাকে বলে ছোট করে একটু লিখুন, আনসার দিন, একটু ইন্টারাকশন করুন। বেসিক জিনিসগুলো জানা আছে কিনা আমাদেরকে এটা জানাটা প্রয়োজন আমার ক্ষেত্রে, আমি সেভাবে তাহলে বলবো। একটু আমাকে মেসেজ করে জানাবেন। একটু জানাবেন, একটু লিখে জানাবেন জল বিভাজিকা মানে জানা আছে কিনা। হ্যাঁ কি না সেটা অন্তত জানান। একটু সময় তাড়াতাড়ি একটু করুন।
বেশ, জানা আছে, আমি ছোট করে বলছি। জল বিভাজিকা মানে হচ্ছে একটা উঁচু জায়গা যেটা পার্শ্ববর্তী দুটো নদীর যে অববাহিকা অঞ্চল, সেই অববাহিকাকে পৃথক করেছে। যে উচ্চভূমি, যে উঁচু অংশ, তাকে বলা হচ্ছে জল বিভাজিকা। তো বিন্ধ্য পর্বত হচ্ছে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের ঠিক মাঝামাঝি প্রায় রয়েছে। তো সেই দুটোর অঞ্চলের জল বিভাজিকা হচ্ছে বিন্ধ্য পর্বতকে ধরা হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অলকানন্দা কোথায় পড়েছে? দেবপ্রয়াগের কাছে, এটা থেকে প্রশ্ন হয় বললাম। গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা, সিন্ধুর উৎপত্তি সিনখাবা, ব্রহ্মপুত্র তিব্বতে শঙ্খ নামে পরিচিত, রাজস্থানের প্রধান নদী লুনি, সুবর্ণরেখার গতিপথে হড্রু জলপ্রপাত রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জলপ্রপাত, সুবর্ণরেখা। সুবর্ণরেখা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সুবর্ণরেখার যে গতিপথ রয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গেও কিছুটা প্রবাহিত হয়েছে, উড়িষ্যা রাজ্যে প্রবাহিত হয়েছে, কিছুটা ঝাড়খণ্ডে উৎপত্তি হয়েছে। তো এটা গুরুত্বপূর্ণ। কাবেরীতে গতিপথের মধ্যে শিব সমুদ্রম জলপ্রপাত রয়েছে। লোকটাক হ্রদ, এটা মণিপুরে রয়েছে। আনাসাগর হ্রদ থেকে লুনি তৈরি হয়েছে। সরাবতী গতিপথে গোরসপ্পা যোগ জলপ্রপাত তৈরি হয়েছে। নর্মদা নদীর গতিপথে ধোয়াধার জলপ্রপাত। ত্রিম্বক উচ্চভূমি থেকে গোদাবরী উৎপত্তি হয়েছে। যমুনা এলাহাবাদের কাছে বা প্রয়াগরাজের কাছে গঙ্গায় মিলিত হয়েছে। ভারতের যেটা সর্বোচ্চ জলপ্রপাত সেটা কিন্তু কুচিকল, কুচিকল যেটা ভারাহি নদীতে রয়েছে কর্ণাটক। ভারতের দুটো লবণাক্ত হ্রদ হচ্ছে চিল্কা এবং সম্বর। তো সম্বরটা কিন্তু ভারতের ইনল্যান্ড হ্রদ, আভ্যন্তরীণ। আর চিল্কাটা হচ্ছে কি? চিল্কা হচ্ছে একটা লেগুন। লেগুন কাকে বলে? লেগুন হচ্ছে এমন একটা জলাশয় যার সাথে সমুদ্রের কোথাও একটা কানেকশন থাকে, যোগাযোগ থাকে, লবণাক্ত জল যার মধ্যে এসে পড়ে, সেটা হচ্ছে লেগুন। দক্ষিণ ভারতের নদী বৃষ্টির জলে পুষ্ট হয়, আমরা জানি সেখানে হিমবাহ নেই, পশ্চিমঘাট পর্বতে হিমবাহ নেই। উত্তর ভারতের প্রধান নদী ব্রহ্মপুত্র। এগুলো কম বেশি কিছু খুব ইজি কমন কোয়েশ্চেন রয়েছে, আর কিছু রয়েছে একটু ডেপথের কোয়েশ্চেন। তো দুরকম প্রশ্নই আমাদেরকে রেডি রাখতে হবে, তৈরি রাখতে হবে। যে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের নাম হচ্ছে ডিহং। তাপ্তি নদীর প্রধান উপনদী হচ্ছে পূর্ণা। ডাল এবং উলার হ্রদ কাশ্মীরে রয়েছে। গঙ্গা দূষণ রোধের জন্য সেন্ট্রাল গঙ্গা অথরিটি নামে একটা সংস্থা প্রতিষ্ঠিত করা হয়। গঙ্গা অ্যাকশন প্ল্যানটা খুব গুরুত্বপূর্ণ, এটা সাল জিজ্ঞাসা করা হয়। মহানদীর উপর ভারতের যে দীর্ঘতম বাঁধ, ভারতের দীর্ঘতম বাঁধ 26 কিলোমিটার, হীরাকুদ, সেটা রয়েছে। মেত্তুর, মেত্তুর বাঁধটা রয়েছে কাবেরীর উপর। নাগার্জুন সাগর রয়েছে কৃষ্ণা নদীর উপর। লাদাখে ভারতের উচ্চতম হ্রদ প্যাংগং রয়েছে। বৃহত্তম হ্রদ হচ্ছে কাশ্মীর উলার, মিষ্টি জলের হ্রদ। তো এইগুলো ইনফরমেশনগুলো সবগুলো খুব ভালো করে তৈরি করবেন। ঠিক আছে, আমি ওভারঅল দুটো অংশ বললাম, খুব খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। এবং আমি যে যে জায়গাগুলো বলেছি যে এই জায়গাগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। ম্যাপ স্টাডি করাটা ইম্পর্ট্যান্ট।
রিভিশন করবেন এইভাবেই, এভাবেই পড়বেন। ঠিক আছে? আর কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন বা কিছু বলার থাকলে বলতে পারেন। বা যদি বোঝা যায় সবকিছু ওকে বলবেন, আমাকে একটু জানাবেন। আমি সেই মতো ক্লাসটা কন্টিনিউ করব বা শেষ করব। হ্যালো, একটু জানাবেন। হ্যালো, হ্যালো। জানা আছে, বোঝা যাচ্ছে কি একটু জানাবেন? বা কোনো প্রশ্ন থাকলে বলবেন, বা যদি সব ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে ওকে বলবেন। বেশ, ভিডিওটা দেখে নেবেন ভালো করে, রিভিশন করে নেবেন। ছবিগুলো খুব ভালো করে স্টাডি করবেন, রিভিশন করবেন। তাহলে খুব ভালো করে কভার হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।